রান্নাকে অবলম্বন করে অভিনব একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে। মৈথিলি বরাটক। রকমারি মুখরোচক রান্না আমাদের সকলের প্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় রান্নার রেসিপি। এক এক জায়গায় এক এক অঞ্চলের মানুষের কাছে এক এক রকম এই রেসিপি। এর বিবর্তনের মধ্য দিয়ে কোনো বিশেষ জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাস যদি ধরা পড়ে, তাহলে সে চেষ্টা অভিনব এবং ব্যতিক্রমী হতে বাধ্য। এমনই অভিনব একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে। মৈথিলি বরাটক, একটি সাংস্কৃতিক পরিযানের গল্প শীর্ষক এই ছোট বইটিতে মালদায় বসবাসকারী মৈথিল জনজাতির একটি ঘরোয়া রান্নাকে অবলম্বন করে বিশেষ জনজাতির মাইগ্রেশন বা পরিযানের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তি ছেত্রী উদ্বোধনী ভাষণে বলেন, খাদ্যের বিবর্তনের ইতিহাস থেকে জনজাতির বিবর্তনের ইতিহাসে এই জাতীয় গবেষণা এখানে প্রথম। মালদা কলেজের অধ্যাপিকা দীপাঞ্জনা শর্মা, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপক ঋষি ঘোষ এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের কর্মী সৌমেন্দু রায় এই গবেষণাটি করেছেন। মালদায় বসবাসকারী মৈথিলদের একটি জনপ্রিয় খাদ্য বড়ার টক। মিথিলাঞ্চলের নানা অংশ থেকে মাইগ্রেশন বা পরিযানের ফলে মৈথিলরা যখন বাংলায় আসতে থাকেন, তাদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে এই রান্নাটিকেও তারা নিয়ে আসেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রান্না বিবর্তিত হতে হতে ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতের নানা অংশে। সেখানেও বড়াকে একটি ভিন্ন চেহারা দেখা যায়। এইভাবে রান্না হয়ে ওঠে লোক সংস্কৃতির একটি অংশ এবং রান্নাকে নির্ভর করে তৈরি হয় লোক সংস্কৃতির ইতিহাস। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেতনার সম্পাদক রবীন দাস, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, কন্ট্রোলার ডক্টর বিশ্বরূপ সরকার, ডেপুটি রেজিস্ট্রার ও উন্নয়ন আধিকারিক রাজীব পতিতুন্ডি, বাংলা বিভাগের প্রধান প্রফেসর সাধন কুমার সাহা, অ্যাকাউন্ট অফিসার রবীন্দ্রনাথ কর্মকার, লাইব্রেরি বিভাগের প্রধান প্রবীণ কার্কি সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। আজকের মূল যেটা বিষয় সেটা হচ্ছে মৈথিলি যে জাতি, তাদের একটি অত্যন্ত পরিচিত একটি খাবার আছে, সেটি হচ্ছে বড়ার টক। এই বড়ার টককে কেন্দ্র করেই আমরা দেখাতে চেয়েছি যে এই জাতি, যে মৈথিলি যে জাতি, এদের তো মাইগ্রেশন করছে, মানে এরা এক জায়গা থেকে ভারতবর্ষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের যে পরিযানটা ঘটছে, এই পরিযানের সঙ্গে সঙ্গে এই যে পদটি, এই বিশেষ পদটি বড়ার টকটা, এটা কিভাবে বিবর্তিত হচ্ছে। বিবর্তিত মানে হচ্ছে যে সবসময় প্রথম থেকেই যে এটি বড়া আলাদা খাওয়া হতো বা টক আলাদা খাওয়া হতো, টকের সময়টা কখন আসলো বা ভাজার সময়টা কখন আসলো, এটার উপাদানটা কি, উপকরণগুলো কি দিয়ে এই বড়াগুলো তৈরি করা হতো। এবং সেটা দিকে আমরা যখন এভাবে ক্রমাগত পিছিয়ে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ তো বিরাট বড় স্থান, এবং এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় একই রকম আবহাওয়া বা জলবায়ু নয়, বা একই রকম ভূপ্রকৃতিও নয়। স্বাভাবিকভাবেই যেখানে যেখানে এরা পরিযান ঘটিয়ে যাচ্ছেন, সেখানে সমস্ত জায়গায় একই রকম খাদ্যদ্রব্য, মানে দানা শস্য বলো বা তৈলবীজ বলো, সেগুলো সব জায়গায় একই রকম পাচ্ছে না। তো যেখানে যেখানে যেই জিনিস পাচ্ছে, সেই জিনিস দিয়ে তারা মানে সেই জিনিসটাকেই সেই খাবারের সঙ্গে তারা ইনক্লুড করে নিয়ে এবার এই খাবারটা ধীরে ধীরে বিবর্তিত হচ্ছে। এই বিবর্তনের পথ ধরে তাদের যে মানে পরিযানের যে রাস্তাটা, গল্পটা, সেটাই একটা মানে ইতিহাসটা, সেটাই একটা গল্পের আকারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। মূলত এটা একেবারেই মানে চট করে একটা মাথায় আসা, এই কারণেই যে এই যে কথাটা বলা হলো যে শিকড়ের সন্ধান হচ্ছে যে একজন আমাদের যে এখনকার তো আমরা বিশ্ব নাগরিক, কারণ এখানে থেকেই আমরা ইটালির খাবার খাই, আমরা উপাচার্য স্যার যেমন বললেন যে ভুটানের খাবার, তিব্বতের খাবার কিভাবে আমাদের কাছে আসছে, আমরা তিব্বতের খাবার খাচ্ছি, আমরা নেপালের খাবার খাচ্ছি, চীনের খাবার তো খাচ্ছি, ইতালির খাবার খাচ্ছি, জাপানের খাবার খাচ্ছি। এবার এই খাবারগুলো বিভিন্ন জায়গা থেকে যে আসছে আমাদের নিজস্ব পরিসরে, আমাদের পরিমণ্ডলে, সেখানে যে খাবার আছে, সেই খাবারগুলোর পিছনেও কত ইতিহাস লুকিয়ে রয়েছে আমরা সেগুলো হয়তো জানি না। সেই জায়গাগুলোকে খুঁজে বের করা, এবং দেখা যাবে যে একটা খুঁজে বের করতে গিয়ে না মানে কচুরিপানার মতো, মানে একটা ধরে টান মারলে পিছনের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জিনিস চলে আসছে। তো আমরা শুরু করেছিলাম এরকম ভাবে যে দেখি না বড়ার টকটা কিভাবে আমরা এভাবে মানে উপাদানটা কিভাবে পাই। আর এর পিছনে আমাদের একটা অবশ্যই অনুপ্রেরণা এক জায়গায় একটা ছিল ফুড ব্লগগুলো, যেগুলো এখন হচ্ছে।
প্রথমত মৈথিলি বরাটক একটি মানে সম্প্রদায়ের মানুষ, তারা ইনোভেটিভভাবে এটা আবিষ্কার করেছেন। উত্তর ভারত থেকে, উত্তর পশ্চিম ভারত থেকে এটা সারা পশ্চিমবাংলায় এসছে এবং দক্ষিণ ভারতেও খাদ্যাভ্যাস আছে। সমস্ত বিষয়টা কি মানুষের কাছে জানানো, এটারা মানে অনবদ্য খাদ্য বিষয়, সেই খাদ্যটা মানুষ ব্যবহার করে এবং সেটা অনেকে জানে না। তাদের কমিউনিটির মধ্যে, কমিউনিটির বাইরে বিষয়টা মানুষ আরও জানে। প্রতিটা কমিউনিটির মধ্যে থেকে এই কমিউনিটি খাওয়া, এখান থেকে ওখানে ওদের যাওয়া, মেলামেশা, এই সমস্ত বিষয়টা আসলে ভারতবর্ষটা তো একটা মিশ্র সংস্কৃতির দেশ। সেখানে সমস্ত ধরনের মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতি এবং লোকসংস্কৃতিরই সমস্ত কিছু বীজটা লুকিয়ে আছে। সভ্যতার যে এত উন্নতি হয়েছে, সেখানে বীজটা লুকিয়ে আছে এই আদান প্রদানের মধ্যে দিয়ে। সেই কাজটার ক্ষেত্রে এই মৈথিলি বড়া একটা বিশেষ রেসিপি, সেটাকে আমরা গুরুত্ব দিয়েছি। দীপাঞ্জনা বললেন যে আরও অনেক আছে রেসিপি, সেগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীকালে চেষ্টা করবো কাজ চালাবো। আপনার নাম? আমার নাম রবীন দাস। আমাদের ইউনিভার্সিটিরই একজন গবেষক কবি বলবো সৌমেন্দু রায়, তার সাথে দীপাঞ্জনা শর্মা ও ঋষি ঘোষ, এই তিনজনে যৌথভাবে প্রচুর গবেষণাধর্মী কাজকর্ম করে মৈথিলি সমাজে চিরাচরিত কিছু খাদ্যাভ্যাসকে তুলে ধরে সেই সমাজের কি ধরনের বিবর্তন হয়েছে সেটাকে ধরতে চেয়েছেন। যদিও তারা বলছেন মৈথিলি বরাটক, এই বইয়ের যে প্রকাশক ছিলেন তিনি তার বক্তব্যে বলেছেন এবং ঋষি ঘোষ নিজে বলেছেন যে তাদের কি উদ্দেশ্য ছিল। তারা চেষ্টা করেছেন যে এই খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে মৈথিলি সমাজের যে সাংস্কৃতিক বিবর্তন হয়েছে সেটাকে তুলে ধরাই এই বইয়ের বড় লক্ষ্য ছিল। এবং আমরা দেখেছি যে এই তিনজন অত্যন্ত সুন্দরভাবে তাদের গবেষণাকে এই বইয়ে সংলগ্ন করেছেন। আমি আশা করি পাঠকরা এই বইটি থেকে লেখকের একটা উদ্দেশ্য ছিল বিশেষ করে মৈথিলি সমাজের সাংস্কৃতিক বিবর্তন সেটাকে ধরতে পারবেন। আমি এই তিনজন লেখক যারা আছেন, দীপাঞ্জনা, সৌমেন্দু, ঋষি, এই প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তাদের আগামী বয়সের জন্য। তারা এইভাবেই আরও অনেক বেশি করে গবেষণাধর্মী কাজ করে সেগুলোকে বই আকারে প্রকাশ করে আমাদেরকে সমৃদ্ধ করবে, এটা আশা রাখছি।